প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাস আছে। ভৌগোলিক দূরত্ব থাকলেও এই দুই দেশের মধ্যে হাজার বছর ধরে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক আয়োজনে আবারও মিলেমিশে একাকার হলো দুই দেশের সংস্কৃতি। শিল্পের আশ্রয়ে প্রকাশিত হলো দুই বন্ধু রাষ্ট্রের সম্পর্কের উষ্ণতা। এতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রফিক বিপুল। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হল ঢাকা চায়না ডে ২০২৪। বর্ণিল এ আয়োজনে দিনের প্রচণ্ড উত্তাপকে ছাড়িয়ে গেল মিলনায়তনের বিচিত্র সাংস্কৃতিক পরিবেশনা। মঙ্গলবার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সকল শ্রেণীর মানুষকে উভয় দেশের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এতে দুই দেশের শিল্পীরা নান্দনিকতার মিশেলে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিল শিল্পরসিকদের নয়নে। বিভিন্ন জাতিসত্তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের দেখা মিলেছে চীনের ইউনান থেকে আগত একদল শিল্পীর পরিবেশনায়। নাচের সঙ্গে শ্রোতারা শুনেছেন চীনা ভাষার গান। অনুষ্ঠানের একেবারে শুরুতেই বাংলাদেশ ও চীনের শিল্পীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর নাচ পরিবেশন করা হয়। নৃত্যে উঠে আসে সেখানকার কৃষ্টি জীবনের চিত্র থেকে একে অপরের সহযোগিতার দৃশ্যকল্প। এরপর চীনের ঐতিহ্যবাহী একক নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং বাংলাদেশ উশু ফেডারেশনের শিক্ষার্থীরা মঞ্চে অ্যাক্রোবেটিক দলের বৈচিত্র্যময় উপস্থাপনা আয়োজনে যুক্ত করে বৈচিত্র্য। এভাবেই সুন্দরের প্রতিচ্ছবি এঁকে প্রায় ২ ঘণ্টা ব্যাপীর অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন শিল্পীরা। এসব পরিবেশনার মধ্যে ছিল নাচ, গান, দলীয় নৃত্য। চীন ও বাংলাদেশের শিল্পীদের যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনের একটি উজ্জ্বল উদাহরণ। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। সিল্ক রোড খ্যাত সিয়ানে অনুষ্ঠিত হয়ে গেল চীনে ১১তম সিল্ক রোড ফিল্ম ফেস্টিভ্যাল বা রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের ১৩৬টি দেশের ২০৬৫টি শিল্পকর্ম স্থান পায় এই আয়োজনে। সম্প্রতি গান, নাচের জমকালো পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে এই বর্ণাঢ্য উৎসব প্রাঙ্গণ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইউ কুয়াংইউয়ে আনন্দী। রেশমপথ বিশ্বকে সংযুক্ত করে, চাংআন নগরটি আরব ছায়ায় জ্বলে। এই প্রতিবাদে চীনের শানসি প্রদেশের সিয়ানে পর্দা উঠেছে ১১তম রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এই উৎসবে সিল্ক রোড ভিশন, উজবেকিস্তান সমরকন্ত চলচ্চিত্র সপ্তাহ, ক্লাসিক সিনেমাগুলোকে ফোকেতে পুনঃপ্রচার সহ নানা বৈশিষ্ট্যযুক্ত কার্যক্রম ছিল। এখানে অনলাইনে আর অফলাইনে প্রায় ৩০০টি দেশি ও বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। আয়োজনকে কেন্দ্র করে এক ছাদের নিচে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র
প্রথাদের সমাগম ঘটে। সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে বিগত 11 বছর ধরে চীন, ভারত, রাশিয়া, ফ্রান্স, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশ এই উৎসবে অংশগ্রহণ করে আসছে। এবারে বাংলাদেশ থেকে নির্মাতা ফার চৌধুরীর পরিচালনায় মেঘনা কন্যা চলচ্চিত্রটি শেখ রোড ইউনিটে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে 21শে সেপ্টেম্বর রাতে ওয়ান্ডা প্লাজা সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। চীনা দর্শকরা প্রথমবারের মতো সিএমএর হলে বাংলাদেশের সিনেমা উপভোগ করেন। সিনেমাটির প্লট তাদের গভীরভাবে আকৃষ্ট করে। প্রথমে আমি ভেবেছিলাম এই সিনেমাটি ভারতীয় সিনেমা, কারণ তাদের ভাষা, পোশাক আর জীবনযাপনের অভ্যাসের অনেক মিল আছে। আমি মনে করি রেশম পথ চলচ্চিত্র উৎসব খুব ভালো উদ্যোগ, যা আমাদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্য উপভোগ করার সুযোগ দিয়েছে। ফং চংফং তার ছোট ছেলেকে নিয়ে সিনেমাটি উপভোগ করেন। রেশম পথের মাধ্যমে চীনের পণ্য বিদেশে যায়, বিদেশি পণ্য চীনে আসে। চলচ্চিত্রেও তাই হয়। আমরা এর মাধ্যমে পরস্পরের কাছ থেকে শিখতে পারি, কারণ চীনা চলচ্চিত্রে চীনাদের চিন্তাধারা প্রতিফলিত হয়। বিদেশির থেকে এই চিন্তা ভাবনার পার্থক্য রয়েছে। অন্যদের কাছ থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই বছরের গোল্ডেন সিলভার পুরস্কার প্রতিযোগিতায় বিশ্বের 136টি দেশ ও অঞ্চল থেকে 2065টি শিল্পকর্ম অংশগ্রহণ করেছে, যা আগের বছরগুলো থেকে অংশগ্রহণকারী চলচ্চিত্রের সংখ্যা নতুন রেকর্ড করেছে। 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত 11তম রেশম পথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে গোল্ডেন সিলভার পুরস্কার ঘোষণা করা হয়েছে। চীনা পরিচালক চাং ইমো এবারের উৎসবের নতুন স্থাপিত ফিল্ম আর্টস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। পরবর্তী রেশম পথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025 সালে চীনের ফুজিয়ান প্রদেশের ফুচৌ শহরে অনুষ্ঠিত হবে। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় তৃতীয় কুনমিং নগর কবিতা শিল্প উৎসব। চীন, বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কবি লেখকরা এতে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি কবি, শিল্পী, লেখকদের এক মিলন মেলায় পরিণত হয়। এই বর্ণিল অনুষ্ঠান সম্পর্কে কুনমিং ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। শরতের সুন্দর সকাল, কিছুটা মেঘলা আকাশ। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের ক্রিস শ্যাডো আর্ট সেন্টার। এখানে অনুষ্ঠিত হয়েছে কবি, লেখক, শিল্পী, সাহিত্যিকদের এক মিলন মেলা। তৃতীয় কুনমিং নগর কবিতা শিল্প উৎসবের আসর বসেছিল এখানে। চীন, বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কবি, লেখক, অনুবাদক ও প্রকাশকরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে চীনের কবি এবং বিদেশি কবিরা কবিতা পাঠ করেন। আলোচনা অনুষ্ঠানে বিদেশি কবিরা সাহিত্যের অপরিসীম শক্তি তুলে ধরে প্রত্যেকে একটি করে প্রবন্ধ পাঠ করেন। তাদের প্রবন্ধ নিয়ে আলোচনা করেন চীনের নবীন প্রবীণ কবিরা। এই ধরনের অনুষ্ঠানে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিদেশি কবি, লেখকরা। এই ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির জন্য। বিভিন্ন দেশের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে এরকম অনুষ্ঠান আয়োজন করা দরকার। আমি ইউনান খুব পছন্দ করি, অনেকবার কুনমিংয়ে এসেছি। এখানকার সমৃদ্ধ সংস্কৃতি আমার খুব ভালো লাগে। বিভিন্ন দেশের সাহিত্যিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য বিদেশি ভাষায় লেখকদের বই প্রকাশ জরুরি। চীনা বইয়ের অনুবাদক ও প্রকাশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন ভিয়েতনামের লেখক, অনুবাদক ও প্রকাশক নগুয়েন লেচি। তিনি সিএমজি বাংলাকে জানালেন এই বিষয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা।
বিদেশি ভাষার লেখকের বই প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় দিক হল এই জন্য বিদেশি লেখককে পাঠকের কাছে পরিচয় করাতে হয়, কারণ না হলে পাঠক তার বই পড়তে উৎসাহী হবেন না। আমি দীর্ঘদিন ধরে চীনা লেখকদের লেখা ভিয়েতনামের ভাষায় অনুবাদ করছি, তাদের বই প্রকাশ করছি। দুদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত কবি লেখকরা বিভিন্ন বিষয়ে চীনা লেখকদের সঙ্গে আলোচনা করেন। পুরো অনুষ্ঠানে কবিতা ও আলোচনার ফাঁকে সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন স্থানীয় তরুণ শিল্পীরা। এবারের দুদিনব্যাপী কার্যক্রম বিভিন্ন দেশের কবি ও লেখকদের বিনিময়ের জন্য একটি মঞ্চ সৃষ্টি করেছে, যাতে বিশ্ববাসীর সামনে কুনমিং শহরের ভাবমূর্তি, সংস্কৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরা যায়। শান্তা মারিয়া, সিএমজি বাংলা, কুনমিং। চীনের গ্রেট ওয়াল 2000-এর বেশি সময় ধরে তৈরি হয়েছে। এই গ্রেট ওয়াল টিকে থাকার জন্য এর উপকরণের পাশাপাশি কৃতিত্ব দিতে হবে চীনের নাগরিকদেরও, কারণ ঐতিহাসিক এই প্রাচীরের রক্ষণাবেক্ষণে হাজার বছর ধরে বিশেষ নজরদারি ছিল চীনাদের। বেশ যত্নের সঙ্গে মহাপ্রাচীরের নানা অংশের দেখভাল করে আসছেন তারা। বংশানুক্রমে এমনই এক রক্ষণাবেক্ষণকারী হয়েছেন হপে প্রদেশের বাউতিং সিটির লি ইয়ং। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী শুয়ে ফেইফেই, শিখা এবং তৌহিদ শরৎ। বন্ধুরা, লি ইয়ং একজন চীনা যুবক। তিনি 1978 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উত্তর চীনের হেবেই প্রদেশের বাওতিং শহরের মহাপ্রাচীরের একটি অংশে টহল দেওয়ার দায়িত্ব পালন করছিলেন। 9 বছর ধরে তিনি চীনাদের গুরুত্বপূর্ণ প্রতীক রক্ষা করার জন্য তার পরিবারের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতিকে সম্মান করেছেন। আজ তার গল্প শেয়ার করছি। লি মহাপ্রাচীরের আশেপাশে থাকেন এবং সাংস্কৃতিক অবশেষ সম্পর্কে গল্প শুনে বড় হয়েছেন। মহাপ্রাচীর যে অংশটি লি সাধারণত টহল দেন তা মিং রাজবংশের সময় তৈরি হয়েছিল এবং প্রায় 500 বছর ধরে পাহাড়ে উঁচুতে দাঁড়িয়েছিল। ঘন ঘন বজ্রপাতের মৌসুমে লি মহাপ্রাচীর বরাবর টহল দেন। মহাপ্রাচীর অভিভাবকদের ভূমিকা 1988 সালে শুরু হয়েছিল। আমার স্মৃতিতে মহাপ্রাচীর রক্ষায় বরাবর প্রতিটি গ্রামকে প্রাচীন কাঠামো সংরক্ষণের জন্য একজন অভিভাবক নিয়োগ করতে হয়েছিল। সেই সময় এটি ছিল সম্পূর্ণ স্বেচ্ছায়, কোনো বেতন ছিল না, তাই কেউ তা করতে ইচ্ছুক ছিল না। তখনই আমার বাবা এগিয়ে এসে দায়িত্ব নেন। লিও এর স্মৃতিতে তার বাবা ছিলেন একজন নির্বোধ মানুষ, যিনি কোনো বিষয়ে মন দিলে তাতে অটল থাকতেন। যদিও পিতা ও পুত্রের মধ্যে খুব বেশি কথোপকথন ছিল না, যখনই মহাপ্রাচীর উল্লেখ করা হয়েছিল সাধারণত নীরব পিতা সরব হয়ে উঠতেন। লিওং এর চোখে মহাপ্রাচীরে অক্লান্তভাবে টহল দিতে তার বাবা দিন দিন বয়স্ক হতে থাকেন। মহাপ্রাচীর যেহেতু পুরনো, তাই রক্ষা করা প্রয়োজন। যখন একটি প্রজন্ম বৃদ্ধ হয়ে যায়, তখন আমাদের তরুণ প্রজন্ম দায়িত্ব নিতে পারে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে একে রক্ষা করতে পারে। 2017 সালে লাইওয়েন জেলায় দারিদ্র মোচন নীতি বাস্তবায়িত হওয়ার সাথে সাথে ধাংজেখৌ গ্রামবাসীরা জেলায় নতুন তৈরি অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে স্থানান্তরিত হন। তা সত্ত্বেও লিওং এর পরিবার শেষ পর্যন্ত থাকতে বেছে নেয়। মহাপ্রাচীরটি সর্বদা দৃষ্টিগোচর হওয়ায় এটি ছেড়ে যাওয়া কঠিন ছিল। সে সময় আমি ভাবছিলাম যে আমি দূরে সরে গেলে অন্য কেউ এসে মহাপ্রাচীরে পাহারা দিতে রাজি হবে কিনা। আমার মনে হয়েছিল যে কেউ করবে না, তাই আমি সিদ্ধান্ত নিলাম থাকতে এবং মহাপ্রাচীর পাহারা দেওয়া চালিয়ে যেতে। আজ মহাপ্রাচীর রক্ষায় লিওং এর প্রচেষ্টা সবার মনোযোগ আকর্ষণ করেছে। উজহাও মহাপ্রাচীর সুরক্ষা স্টেশনটি লিওং পুরানো বাড়ির জায়গায় নির্মিত, যা মহাপ্রাচীর সুরক্ষা কমিশন এবং উৎসাহীদের সমর্থনে ফলাফল।
এখন আমাদের প্রদর্শনী হলে শত শত সাংস্কৃতিক ধ্বংসাবশেষ প্রদর্শন করা হয়, যা শুধুমাত্র এক বা দুজনের উপর নির্ভর করে সম্ভব না। তাই তারা শুধুমাত্র নিজেরাই স্বেচ্ছায় নয়, তাদের বন্ধুদেরও আমাদের এই প্রদর্শনী হলটি তৈরি করতে সাহায্য করার জন্য অনুরোধ করেছে। আজকাল লিওং এর বেশিরভাগ ফোন কলগুলো মহাপ্রাচীর উৎসাহীদের কাছ থেকে এসেছে, যারা মূলত তাকে শুভেচ্ছা জানাতে এবং মহাপ্রাচীর সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করার জন্য ফোন কল করে। আমি আশা করি ভবিষ্যতে আমি মহাপ্রাচীর টহল দেওয়ার কাজে ড্রোন পরিচালনা করতে পারব। আমার জীবদ্দশায় আমি মহাপ্রাচীর থেকে আরও নিদর্শন সংগ্রহ করতে চাই। কোনো একদিন মহাপ্রাচীর অদৃশ্য হলেও আমার শিল্পকর্মগুলো থাকবে। চীনের সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ দক্ষিণ পশ্চিমের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল, আর সেই ঐতিহ্যের হাত ধরেই অঞ্চলটিতে এগিয়ে যাচ্ছে নানা ধরনের শিল্প ও বাণিজ্য। এই তালিকায় থাকা অনন্য একটি সামগ্রী হল আখরোট কাঠের বাটি। দক্ষ কারিগরের নিপুণ হাতে তৈরি পুরনো আখরোট কাঠ দিয়ে তৈরি এই বাটিগুলো সিচাংয়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যেমন বদলে দিচ্ছে, তেমনি এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকেও তুলে ধরছে বিশ্বের দরবারে। সিচাংয়ের গায়াকা কাউন্টিতে আছে অনেকগুলো সুপ্রাচীন আখরোট গাছ। এর মধ্যে ৩,৫০০-এরও বেশি গাছ আছে যেগুলোর বয়স ১,০০০ বছরেরও বেশি। গায়াকা কাউন্টির অর্থনীতি এখন অনেকটাই নির্ভর করছে এই গাছগুলোর উপর। এই গাছগুলোর কাঠই মূলত এই স্থানটিকে দিয়েছে অনন্য এক সাংস্কৃতিক পরিচয়। আখরোট গাছের কাঠ দিয়ে এখানে বানানো হয় বিশেষ এক ধরনের বাটি। বাটিগুলো তৈরির জটিল প্রক্রিয়া শুরু হয় উপযুক্ত কাঠ নির্বাচন করার মধ্য দিয়ে। এরপর খোদাই ও পলিশিং পর্যন্ত মোট ৮টি ধাপ পার করতে হয়। শেষ ধাপে দক্ষ কারিগররা কাঠের টুকরোয় ফুটিয়ে তোলেন সুন্দর বিন্যাস। সব মিলিয়ে একটি বাটি তৈরিতে লেগে যায় প্রায় ২ মাস। যে বাটি তৈরিতে যত পুরনো গাছের কাঠ ব্যবহার করা হবে সেটাই হয়ে যায় বেশি কাঙ্ক্ষিত ও বেশি দামি। সাম্প্রতিক বছরগুলোয় প্রশাসনের সহায়তায় স্থানীয় কারিগর সাংচুর মতো অনেকেই উত্তরাধিকার সূত্রে আখরোট কাঠের বাটি তৈরি করতে শুরু করেছিল তাদের শৈশব থেকেই। এখন সাংচু তার পারিবারিক কর্মশালাকে বানিয়েছেন একটি সাংস্কৃতিক শিল্প প্রতিষ্ঠান। তিনি এখন এ বাটিতে আধুনিক নকশার সঙ্গে যোগ করছেন ঐতিহ্যবাহী কারুশিল্প। ২৬ বছর ধরে কাঠের বাটি তৈরি করে আসছি। এখন আমি নকশায় আরও সৃজনশীল হতে চাই। এমন কিছু ছোট বাটি তৈরির কথা ভাবছি যা পর্যটকদের জন্য সুভিনির হিসেবে কেনা সহজ হবে বা তারা তাদের বাড়িতে প্রদর্শনের জন্য রাখতে পারবে। অনলাইনেও প্রচার করেছি, যার কারণে আমাদের বিক্রি দ্বিগুণ বেড়েছে। স্থানীয়দের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগও দিচ্ছেন সাংচু। এতে করে এলাকার বেকারদের কর্মসংস্থানেরও নতুন পথ তৈরি হয়েছে। গত ২ মাস ধরে এখানে আমি কাঠের বাটি তৈরির ধাপ আয়ত্ত করেছি। উপকরণ নির্বাচন থেকে প্রক্রিয়াকরণ পর্যন্ত সব শিখেছি। এখানে কাজ করে এখন মাসে প্রায় ৯,০০০ ইউয়ান আয় হয়। ঐতিহ্যবাহী আখরোট কাঠের বাটি একসময় সিচাংয়ের মানুষের দৈনন্দিন জীবনেরই অংশ ছিল। পর্যটনের সমৃদ্ধির ফলে এই শিল্প এখন স্থানীয় কারিগর ও শিল্প কারখানার জন্য নতুন বাণিজ্যের দ্বার উন্মোচন করেছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। সম্প্রতি পর্দা নামল বসন্ত বা গ্রীষ্মকালীন বেইজিং ফ্যাশন সপ্তাহ ২০২৫-এর। তরুণ ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে এইবার বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। চীনা ব্র্যান্ডের মূল ডিজাইন ধারণাগুলোকে প্রচার করার জন্য আন্তর্জাতিক ফ্যাশন শিল্প সংস্থাগুলোর সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যকে ব্যবহার করে এই ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে।
বসন্ত বা গ্রীষ্মকালীন বেইজিং ফ্যাশন সপ্তাহ 2025 সম্প্রতি শেষ হয়েছে। এই ফ্যাশন সপ্তাহ নতুন ভোক্তার চাহিদাকে স্বাগত জানায় এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদ্ভাবনী ভোক্তা তৈরির অভিজ্ঞতা দেয়। মূলত তরুণ প্রজন্মের চাহিদাকে প্রাধান্য দিয়ে ফ্যাশনে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে এবং সৃজনশীল কাজের মাধ্যমে নতুন কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। এই বছরের আয়োজনে 297টি ব্র্যান্ডের 74টি অনলাইন এবং অফলাইন ইভেন্ট ছিল। 30%-এরও বেশি ব্র্যান্ডের নেতৃত্বে ছিলেন সুপ্রতিষ্ঠিত ডিজাইনার এবং শিল্পের প্রধানরা। একটি প্রধান হাইলাইট ছিল চায়না চিক ক্রিয়েটিভ শো, যা স্বদেশি ব্র্যান্ডের প্রচারের উপর দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও এবারের আয়োজনে একটি ডিজিটাল ফ্যাশন সেগমেন্ট ছিল। ফ্যাশন জগতে ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব প্রদর্শন করে এই পর্ব। ফ্যাশন সপ্তাহে এআই চালিত উদ্ভাবন ভবিষ্যৎ নেতৃত্ব দেয় থিমের অধীনে চীনের ফ্যাশন অর্থনীতির একটি ফোরামও অনুষ্ঠিত হয়। ফোরামটি শিল্পের নেতৃবৃন্দ, পণ্ডিত, বিশিষ্ট উদ্যোক্তা এবং ফ্যাশন অগ্রগামীদের একত্রিত করেছে। নতুন মানের উৎপাদনশীল শক্তির মাধ্যমে চালিত কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে চীনা ফ্যাশন ব্র্যান্ড এবং কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ উন্মোচন করছে, তাদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়তা করছে, এই ব্যাপারে জানান বেইজিং ফ্যাশন সপ্তাহের আয়োজক কমিটির সভাপতি মণ্ডলীর চেয়ারম্যান কু ওয়েতা। এই বছর আমরা তরুণ ডিজাইনারদের সমর্থন করার জন্য একটি প্রোগ্রাম চালু করি। নতুন প্রজন্ম কেন্দ্রিক সম্ভাবনাময় প্রতিভা গড়ে তোলা আমাদের লক্ষ্য। উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের শহর ইউশু। এই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সমৃদ্ধ সাংস্কৃতিক সম্পদকে বাণিজ্যিক সাফল্যে পরিণত করার চেষ্টাও ইভেন্টে লক্ষ্য করা গেছে। বেইজিং ফ্যাশন উইক 2016 সালে প্রথম চালু হয়। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।